ভারতের শুরু থেকেই একটা সংঘর্ষ বরাবর চলে এসছে, ছোট থেকে বড় হওয়ার সংঘর্ষ। এখানে সব ছোটরাই বড় হতে চায়। প্রত্যেকটা ছোট দোকান বড় শোরুম হতে চায়, প্রত্যেকটা ছোট প্রোডাক্ট একটা বড় ব্র্যান্ড হতে চায়, প্রত্যেকটা ছোট আইডিয়া একটা বড় স্টার্টআপ হতে চায়। এই জন্য সমগ্র দেশ থেকে উঠে আসা এন্টারপ্রেনারের আইডিয়াকে বড় বিজনেস বানানোর জন্য আমরা নিয়ে এসেছি ভারতের নিজস্ব স্টার্টআপ মঞ্চ আইডিয়া বাজ। আইডিয়া আপনার, টাকা আমাদের। স্বাগত জানান আমাদের ইনভেস্টিং টাইটান্সদের। সবার আগে ডেকে নেব লাক্সারি, হসপিটালিটি, ডিজাইন আর পানাশের পার্কি ডেলা লিডার্স ক্লাবের ফাউন্ডার জিমি মিস্ত্রি, যিনি স্টার্ট আপ করেছেন সব থেকে ক্রেডিবল আওয়াজ শি দ্য পিপল আর গায়ত্রীর ফাউন্ডার, কন্টেন্ট ক্রিয়েশনের ওজি কুইন শেলি চোপড়া। ভারতীয় স্টার্টআপকে আমেরিকান মার্কেটে নিয়ে যাওয়ার কথা দিতে এসেছেন ভিসি ফ্রম ওয়াশিংটন ডিসি সন্দেশ শারদা, যার বানানো জুতো পুরো পৃথিবী পড়ে। সারা দেশে ৬,০০০-এরও বেশি রিটেল আউটলেটস আর ২৫টা থেকেও বেশি দেশে এক্সপোর্ট। লিবার্টি শুজের মার্কেটিং ম্যাভরিক অনুপম বানসাল, আয়ুর্বেদকে মডার্ন ডিস্ট্রিবিউশনের সাথে যোগ করে যিনি পপুলার বানিয়েছেন। ইয়াং এন্টারপ্রেনারদের ফেভারিট ইনভেস্টর অর্জুন বৈদ্য, যার বিজনেস আইডিয়া হবে মারাত্মক, তার জন্য খুলবে এই আইডিএফসি ফার্স্ট ব্যাংকের সিন্দুক। রোজ প্রতিটা ঘর থেকে বেরোয় আবর্জনা, এমন একটা সমস্যা যেটা সবার সামনে আছে, কিন্তু কেউ এই নিয়ে কথা বলে না। কিন্তু এই চুপ করে থাকার মধ্যেই একজন মহিলা স্থির করেছেন যে উনি পরিবর্তন আনবেনই। সীমা সিং একজন মা, একজন টিচার এবং এখন একজন ইনোভেটর। নমস্কার টাইটান্স। নমস্কার। বাড়িতে প্রত্যেকটা জিনিসেরই মেকওভার হয়ে যায়, মডিউলার কিচেন, স্মার্ট লাইট, ব্লুটুথ ফ্যান। শুধু একটাই জিনিস আছে যার নো আপগ্রেড, নো অ্যাটেনশন, আমাদের ডাস্টবিন। টাইটান্স, আপনারা কি জানেন যে একটা সাধারণ ভারতীয় রান্নাঘরে প্রত্যেক দিন 0.5 কিলোরও বেশি ভেজা আবর্জনা বেরোয়? এবার ভেবে দেখুন 25 কোটি হাউসহোল্ড থেকে কত বেরোতে পারে। এক ডেটা অনুযায়ী ভারতে প্রতিদিন 1.75 লাখ টনস অফ ওয়েট ওয়েস্ট জেনারেট হয়। এটা এত বেশি যে সেটা তোলার জন্য 6 লাখ ট্রাক দরকার হয় প্রত্যেক দিন। আর প্রবলেম এখানেই শেষ হয় না। এসব ডাম্প করার রেজাল্ট নোংরা, দুর্গন্ধ, ল্যান্ডফিল, গ্রিনহাউস গ্যাসেস, গ্লোবাল ওয়ার্মিং। টাইটান্স, এটা কোনো ডেইলি ওয়েস্ট নয়, এটা আমাদের এনভায়রনমেন্টকে ডিসরাপ্ট করার মতন একটা সুনামি। আর সব থেকে বড় কথা, এটা একটা ম্যাসিভ ওয়েস্ট অফ ওয়েস্ট। কিন্তু এখন আমাদের সমস্যা নয়, সাথী চাই। হোয়াট ইফ সব বাড়িতে একজন বন্ধু হয় যে কিনা এই ওয়েস্টটাকে পয়জন হতেই না দেয়, বরং ওটাকে মাটির পুষ্টি বানিয়ে দেয়? টাইটান্স, পরিচিত হন ডস্টবিনের সাথে। এটা একটা টেকনিক্যালি ডিজাইন ইন্ডিয়ার প্রথম পেটেন্টেড কম্পোস্টিং বন্ধু, যা আপনার কিচেনের ওয়েস্টের দ্বারা মাটির সোনা বানায় মাত্র 14 ডেজে। এটা সেই সব ভারতীয়দের জন্য যারা গ্রিনার ক্লিনার এনভায়রনমেন্টের স্বপ্ন দেখেন, আর তাদের জন্য যাদের বাড়িতে মিউনিসিপ্যালিটির ট্রাক পৌঁছতে পারে না। যে সার আগে কেনার প্রয়োজন পড়তো সেটা এখন কিচেন আর রেস্টুরেন্টের ওয়েস্ট থেকে তৈরি হয়ে যায় ডস্টবিনের সাহায্যে। টাইটান্স, এটা কোনো আবর্জনা থেকে কম্পোস্ট বানানোর বিজনেস নয়, এটা হলো একটা সূচনা ভারতের প্রত্যেকটা বাড়িতে ক্লিন টেক রেভলিউশনের। আর আপনাদের জন্য একটা ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের অপরচুনিটি, যার মাধ্যমে আপনারা আপনার কার্বন ক্রেডিট বাড়াতে পারেন পরবর্তীকালে, আর ইন্ডিয়াকে কার্বন ট্রেডিং এর সুযোগ দিতে পারবেন। আপনার বন্ধু, আমাদের সবার বন্ধু, ডস্টবিন। That's fantastic. ডক্টর সিং, আমি আপনাকে এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে আপনার যে সাবজেক্ট আপনি পড়ান কলেজে সেটা কি? ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং।
আপনি Wow. ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ান আর সাস্টেনেবিলিটির যে সাবজেক্ট আছে তাতে আপনি এত বড় আবিষ্কার করে দিয়েছেন। এর শুরুটা কিভাবে হলো? অ্যাকচুয়ালি আমি কম্পোস্টিং এর ইন্ট্রোডাকশন পেয়েছিলাম কোনো এক জায়গা থেকে। আমি ওটাকে বিন বেসড পেইন্ট বাকেটে হোল করে ওর মধ্যেই করতাম। যখন আমি করতাম তখন বুঝতে পারতাম এটা কত কঠিন। স্মেল, ম্যাগেট, গ্লিচেড প্রবলেমস তখন মাথায় চলতেই থাকতো, এর মধ্যে এমন কি করব যাতে খুব সহজ হয়ে যায়। তো আমি অনেক ডিজাইন দেখেছি, অনেক স্কেচেস করেছি, অনেক প্রোটোটাইপস বানিয়েছি। আমার নিজের করা ডিজাইনই প্রত্যেক সপ্তাহে ডিসকার্ড করতাম, এটাতে এই ভুল আছে, ওটাতে ওই ভুল আছে। কিন্তু 2022-তে সেই ডিজাইনটা এসেছে যেটাকে আমি 6 মাসে ডিসকার্ড করিনি। তখনই আমি বুঝে গেছি এটাই সেই দ্য বেস্ট ফাইনাল ডিজাইন, আর আজ অবধি ডিসকার্ড করি। তো তারপর আমি এটার উপর পেটেন্ট ফাইল করেছি। ম্যাম আপনি মানে কলেজে প্রফেসরও বা রিও সামলান, আর আপনি এডুকেশন সেন্টারও চালান, রিসার্চও করেন, পেটেন্টের উপরে কাজও করছেন, আর তার সঙ্গে ইনোভেশনও করেছেন। 24 ঘন্টায় এত কিছু কি করে করেন? আই থিঙ্ক যারা লেডিজ আছেন তারা রিলেট করতে পারবেন, আমরা মাল্টিটাস্কার। আপনি আপনার আস্ক একবার বলে দিন, আপনি কি চান আমাদের টাইটানের থেকে? আমার আস্ক হলো 1 crore for 3% অফ মাই কোম্পানি। এটা কি রেগুলার হাউসহোল্ডস কিনতে পারে, নাকি আপনি শুধু এটা ছোট কোম্পানিজদের শুধুই সেল করে থাকেন? এখনো পর্যন্ত আমি যতগুলো আমার দোস্তবিন বিক্রি করেছি তার মধ্যে আমাদের অল সেট অফ কাস্টমার্স আছে, হাউস হোল্ডসও আছে, কোম্পানিজও আছে, আর কিছু গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, কিছু ফাউন্ডেশনও আছে। যদি অ্যাপার্টমেন্টে ফ্লোর ওয়াইজ আপ টু 4 to 5 হাউসেসও এটাকে শেয়ার করে ব্যবহার করতে পারে। ভেরি গুড। আপনার এই প্রোডাক্টের অপারেশনের ব্যাপারে একটু টেকনিক্যালি বোঝাবেন আমাদের। আমি ওখান থেকে দেখাবো নাকি? আমি ওখানে আসছি। আমিও একটু দেখতে চাই। এটা যখন আমরা আমাদের কাস্টমারকে প্রোভাইড করি তখন সাথে কিছু এক্সেসরিজও দিয়ে থাকি। একটা হলো কোকোপিট ব্রিক, সেকেন্ড হলো চারকোল, আর থার্ড হলো রিমিক্স পাউডার। রিমিক্স পাউডার হলো সেটা যার মধ্যে ইনভিজিবল মাইক্রোবস থাকে যা কিনা কম্পোজিং প্রসেসটাকে স্টার্ট করতে পারে। তাই ইউজারকে আমরা বলি আপনার কিচেন ওয়েস্ট আর আপনার কম্পোস্টিং সাইকেল স্টার্ট করার আগে সেই পুরো রিমিক্স পাউডার এর মধ্যে ভর্তি করে দিন। আর যে কোকোপিট পাউডার আছে তাতে 3 লিটার্স অফ ওয়াটার দিলে সেটা এক্সপেন্ড হয়ে যাবে 3.5 কেজিতে কোকোপিট পাউডারে। তারপর যে চারকোল রয়েছে ওখানে একটা ওডার অ্যাবজর্ভার সেকশন আছে, সেটা ওখানে ঢালতে হবে। এখানে একটা অবজারভেশন উইন্ডো আছে যেখানে আপনি দেখতে পাবেন এটা ভরে গেছে কিনা। এখানে স্টেজ 1 কম্পোস্টিং হয়। স্টেজ 1-এ যখন এটা যায় তো এটা হচ্ছে আমাদের শ্রেডার, যেটাকে ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট দিয়ে এমনভাবে ডিজাইন করা হয়েছে ব্লেডস বোথ ডিরেকশনে মুভ করে, আর আমাদের যে ওয়েস্ট আছে সেটা কেটে যায়। তার কারণ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং অফ কম্পোস্টিং যে ওয়েস্টের সাইজ খুব ছোট হতে হবে। হ্যাঁ হ্যাঁ। বড় থাকলে সেটা অনেক বেশি সময় নেবে। তো আফটার স্টেজ 1 এই স্লাইডারটাকে আমরা পুশ অ্যান্ড পুল করে থাকি, তখন সব জিনিস এখানে চলে আসবে। যদি আপনি এই মেশিনকে অন করে রেখে থাকেন তো এভরি 6 আওয়ার্স এটা নিজের থেকে 3 মিনিটের জন্য চলবে। সেখানে আমরা অটোমেশন দিয়েছি কারণ ইউজার ওয়েস্ট তো ঢালবে কিন্তু ওটা ভুলে যাবে। আর ওখানে ইলেকট্রিসিটি ননস্টপ ইউজেজ হচ্ছে না, তাই তো? অটো কাট অফ হচ্ছে। হ্যাঁ, অটো কাট অফ। ভেরি গুড। তো তাহলে যখন কম্পোস্ট হয়ে যায় তারপর এটাকে বাইরে কি করে পাঠাবো? হ্যাঁ, আমরা এই স্লাইডারটাকে পুশ আর পুল করলে সেই সব কিছু আমাদের এই ড্রায়ারটা এসে যাবে। তো এভরি উইক আপনি এটার মধ্যে আপনার কম্পোস্ট হারভেস্ট করতে পারবেন। যদি আপনার উইকলি ইনপুট 10 কেজিস হয় তো আপনার 3 to 4 কেজিস কম্পোস্ট হবে। বেশ ভালো লাগলো, বলো, দারুণ একটা মেশিন। তো এখানে দুটো মডেল দেখা যাচ্ছে, এই হ্যাঁ। দুটো মডেলের মধ্যে কি পার্থক্য আছে যদি আমাদের বোঝান? যেটা আমাদের অটোমেটিক সেটার নাম দোস্তবিন প্রিমিয়াম, কিন্তু যেটা উপরে আছে সেটাতে দুটো হ্যান্ডেল দেখতে পাবেন। যেটা শ্রেডিং এর জন্য সেটা ম্যানুয়াল, আর যেটা নিচে ইরেশন সেটাও ম্যানুয়াল। ম্যানুয়ালের প্রাইস কত আছে? ওটার দাম 25,000, এটার দাম 35,000। অর্থাৎ সাস্টেনেবিলিটি আর অ্যাফোর্ডেবিলিটি দুটোই আছে। ম্যাডাম, এই 35,000 টাকার মেশিনটায় আপনার নেট প্রফিট কত? তো এটার মধ্যে আমাদের 50% ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে, মানে 20% 17,500 টাকার হ্যাঁ, আশেপাশে। বাকি 20% আমাদের ট্যাক্স আর ডেলিভারি এন্ড অল যাচ্ছে। 30% আমাদের গ্রস মার্জিন। ওয়েট ওয়েস্ট ডিফারেন্সিয়েটর, হার্ড ওয়েস্ট টু সফট ওয়েট ওয়েস্ট, এটা ম্যানুয়ালি কেউ করার জন্য প্রস্তুতি নয়। আপনার কাছে এটার কোনো অটোমেশন নেই এর জন্য। সোসাইটির 6টা ফ্ল্যাট সবাই এসে নিজের নিজের আবর্জনা ফেলে দিয়ে চলে যাবে। মাংসের হাড়, আমের আটি সব এর মধ্যে আটকে যাবে, ব্লেডগুলো ভেঙে যাবে। সো হোয়াট ইজ দ্য সলিউশন? আই সি ইট অ্যাজ আ মেজর বটলনেক।
যখন আমরা ডিসেন্ট্রালাইজ করি তখন আমাদেরকে আমাদের কাস্টমারদেরকে ইনভলভ করতে হয়। যেমন ধরুন একটা ডস্টবিনকে আমি একটা করিডোরে রেখেছি সেই 5টা বাড়ির জন্য, সেখানে আমাদের যে টিম থাকবে যারা ট্রেনিং দিচ্ছে, তো আর অফকোর্স ইনিশিয়াল ডেজ আমাদের হাউসকিপিংকে হেল্প করতে হবে। এর কাজের লোক ফেলেছে, ওর কাজের লোক ফেলেছে, এই নিয়ে ঝগড়া শুরু হয়ে যাবে। বাট এট দ্য এন্ড অফ দি ডে মেশিনটি খারাপ হয়ে যাবে, আর যেই মুহূর্তে মেশিন বন্ধ হবে এরিয়েশনের কারণে ওর থেকে দুর্গন্ধ বেরোনো এবং ছড়িয়ে পড়া শুরু হয়ে যাবে। এটার সাইজ এমন যে এটাকে নিজেদের ইউটিলিটি এবং ব্যালকনির মধ্যে রাখতে পারবে। তো যদি বেশি ঝগড়া হয় তাহলে নিজেরটা নিজের ব্যালকনিতে রাখতে পারবে। এই প্রোডাক্টটা নিউ টু দ্য ওয়ার্ল্ড, তো আপনি কনজিউমার এডুকেশন আর কাস্টমার এডুকেশনের জন্য কি করছেন যাতে করে লোকে এটা বুঝতে পারে? তো আমার সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে সব জায়গায়, তার মধ্যে আমরা আমাদের সমস্ত এডুকেশন ভিডিও দিই। আমার স্টুডেন্ট টিমও আপলোড করতো, এখন আমার মেয়েও করে। তার মধ্যে আমার আশেপাশে যারা আছেন সবাই এডুকেটেড, ওরা এত ইন্টারেস্টিং ভিডিওস বানায় যা বাকি লোকেদেরও এডুকেটেড করে। ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি থেকে করান আর কত সময় লাগে? বেস্ট আপন দ্য কাস্টমার অ্যাট্রাকশন অনলি পার মান্থ আমরা 50-200 বানাতে পারি। স্যার, তো আমরা একবার মার্কেট ডিমান্ডটা চেক করে নিই। তো আপনারা আমাদেরকে বলুন যে আপনারা এই প্রোডাক্টে ইন্টারেস্টেড আছেন কিনা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। %67 লোকজনের মনে হয় এটা প্রয়োজনীয়। তো টাইটান্স বলুন, আপনারা এনার এই ইম্প্যাক্ট রেভলিউশনের সঙ্গে হাত মেলাতে চাইবেন কিনা? আমি অবশ্যই আপনার থেকে কিছু মেশিন কিনতে চাইবো, কিন্তু আমার যে ইনভেস্টমেন্ট পোর্টফোলিও আছে সেটা কনজিউমার সেন্ট্রিক, আর আমার মনে হয় এটা কনজিউমার সেন্ট্রিক প্রোডাক্ট নয়। আর এই কারণে এই ইনভেস্টমেন্ট থেকে আমি বাইরে থাকতে চাইবো আর আপনার সাথে ডিল করতে পারবো না। আইল স্টিল পুশ ম্যাডাম, আপনি ওই প্রোডাক্টটা ইনোভেট করুন যেটা ওর আগে আসবে, তাহলে এটা একটা পুরো কম্পোজিট 100% প্রোডাক্ট হতে পারবে। তো আই উড আপনি লাইক, পারবেন ম্যাডাম, হ্যাঁ। আপনি পারবেন। I'll wait for madam to revert back to me. I'm more than happy to support her financially to participate, but also to do cross marketing across to all our consumer base. But without that addition, এই প্রোডাক্টটা আজকের দিনে 100% সাকসেসফুল হওয়াটা আমার কাছে একটু সন্দেহ আছে। তো আজ আপনি হ্যান্ডশেক করছেন না? একদম না, আজকে করছি না। অর্জুন, আপনি বলুন। আমার দুটো প্রবলেম আছে। এক তো আমার এটা মনে হচ্ছে এক্সপেন্সিভ একটু মাস অ্যাডাপশনের জন্য, যেটা স্কেলের সাথে হয়তো সলভড হবে। আর আমার বোম্বেতে থেকে এই ডিভাইসটা বড় মনে হচ্ছে। আজকে আমি ডিলটা করতে পারবো না। ওকে, থ্যাংক ইউ। সন্দেশ স্যার, আপনি? আজ আমি আপনার সঙ্গে ডিল করতে পারবো না। শেলি ম্যাডাম, এবার আপনি আপনার রায় বলুন। I would like to invest 25 lakhs. যদি আপনি আমায় 2% দিতে পারেন এটাতে, আর ইনভেস্টমেন্টের ঠিক পরপরই আমি আপনার একটা মেশিন তো কিনবই। দ্যাট আই এম ভেরি ক্লিয়ার অ্যাবাউট। ওকে, ইনভেস্ট করি যাই না করে আমরা সবাই এই মেশিনটা কিনবো। বেশ, তাহলে এই দেখুন, 5 জন কাস্টমার্স তো হয়েই গেল। আপনার ইকুইটি না দিয়ে আমি আপনার মেশিন ডক্টর সিনহা, আপনি বলুন, আপনি শেলির সঙ্গে হাত মেলাবেন? আমি ডিসকাস করতে চাইবো একবার। হ্যাঁ, প্লিজ ডিসকাস করে নিন। খুবই ভালো ডিল ম্যাডাম, না, বলে দিচ্ছি আমার- হ্যাঁ, আপনাকে। please। আর আমার পাবেন যে না কিন্তু ম্যাডাম। ম্যানুফ্যাকচারিংটা আছে খুবই ক্যাপিটাল ইন্টেন্সিভ, আমাকে ইকুইটি বাঁচিয়ে রাখতে হবে। অলওয়েজ রেসপেক্ট দ্যাট অ্যাবাউট আ ফাউন্ডার। ভেরি গুড। আমি বেশ কনভিন্সড এই প্রোডাক্টটার ব্যাপারে। যেখানেই দেখুন, হিমাচল, উত্তরাখণ্ড, কুন্নুর, প্রত্যেকটা বাড়িতে এই ধরনের প্রোডাক্টের বাই ল দরকার পড়বে। ইনভেস্টার অলওয়েজ লুক ফর এক্সিট। ওনারা যখন এক্সিট করেন তখন সবচেয়ে আগে প্রেফারেন্স আপনি পান। তো নিজের ইকুইটির ব্যাপারে এত ভাববেন না যে 1% 2% কি হচ্ছে। ঠিক আছে, চলুন এবার শুরু করি। আপনাকে স্বাগত ডক্টর সিং। থ্যাংক ইউ। বলুন, আপনি কি ভাবলেন? আমার এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার প্রয়োজন আছে, কিন্তু যেহেতু এটা ক্যাপিটাল ইন্টেন্সিভ, এটাকে যদি আপনি 1% ফর 25 লাখ করতে পারেন তো। আপনাকে যেটা লাস্ট অফার আমি দিতে পারি সেটা হচ্ছে 1.5% ফর 25 lakhs। আর আমি আপনার ডিসিশনকে সম্মান জানাবো যদি আপনি আমার সাথে এই ডিলটা না করতে চান, কারণ আমি একজন ফাউন্ডারের ভ্যারিয়াস চ্যালেঞ্জেসকে অবশ্যই বুঝতে পারি। আপনি হাত মেলাবেন
এনার অফার্সের সঙ্গে হাত আমি মেলাতে চাইবেন? টাইটানকে মানা করতেই পারবো না। মানা করতে পারবেন না? তাহলে চলুন মিলিয়ে নি হাত। ডিল ইজ ডান। 25 লাখ 1.5%-এর জন্য। কংগ্রাচুলেশন Thank টু ইউ। you. Thank you. আপনি যার সাথে বাইরে গিয়ে ডিসকাশনটা করলেন ওনাদের এখানে ডেকে নি। ইনি আমার বড় দাদা, যে আমার কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং পার্টনার। ডিজাইন থেকে নিয়ে এখনো পর্যন্ত যা বানানো হয়েছে সেটা দাদা বৌদির কোম্পানিতে বানানো হয়েছে, যেটা পুনেতে। এই হচ্ছে আমার মেয়ে ঈশিতা সিং। এই যে লোগো দেখছেন আপনারা, এটা ওই ডিজাইন করেছে। ও ভেরি নাইস। ঈশিতা, আপনাকে জিজ্ঞেস করতে চাইবো আমি যে আপনার মা এত বড় ইনোভেশন করেছেন, আপনার কিরম লাগছে? সবারই একটা না একটা ইন্সপিরেশন দরকার হয়, একটা হিরোর দরকার হয়। আমার তো বাড়িতেই রয়েছে। ওয়াও, থ্যাংক ইউ, আপনাদের সাথে দেখা করে ভালো লাগলো। কনগ্রাচুলেশন। বন্ধুরা, আজকাল যখনই কেউ বাড়ি থেকে গাড়ি নিয়ে বাইরে বেরোয় সে এক অদ্ভুত ভয় পেতে থাকে। এবার এই ভয়ের সাথে কিভাবে লড়বেন, কিভাবে বাঁচবেন, তার চিকিৎসা কি, সেই আইডিয়া নিয়ে আসছে আমাদের পরের আইডিয়া বাস। মুরাদাবাদ থেকে ধনঞ্জয় আর হরিদ্বার থেকে অভিমন্যু। নমস্কার। আমাদের এই মঞ্চে আপনাদেরকে জানাই স্বাগত। ধন্যবাদ। আর আপনি আপনার পিচের জন্য একদম তৈরি? হ্যাঁ, একদম। প্রতীক, টাইটান্স, যদি আপনাদের অনুমতি থাকে তো আমরা কি প্রতীককে নিয়ে 1 মিনিটের জন্য একটা ছোট্ট খেলা খেলতে পারি? হ্যাঁ হ্যাঁ Sure. একদম। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। প্লিজ আসুন। তাহলে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়ার একটা নর্মাল স্ট্রিট। আপনাকে শুধু এইটুকুনি করতে হবে যে আপনাকে আপনার ফেভারিট কার শুধু সেফলি পার্ক করতে হবে। খুবই সিম্পল। আপনার সময় শুরু হচ্ছে এখন। আরে না 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 না, ওটা তো হসপিটালের গেট নাম্বার 4, ওখানে তো পার্কিং অ্যালাউড নয় প্রতীক। না প্রতীক, এটা আমাদের স্কুলের মেন গেট। এখানে গার্ড আপনাকে কার পার্ক করতে অ্যালাউই করবে না। কোথাও তো জায়গা থাকবেই। আরে না না, ওটা তো মেট্রোর কনস্ট্রাকশন সাইট, গাড়ি তো টো হয়ে যাবে। তাহলে এই গাড়িটার কি করব আমি? আপনার এই সমস্যার সমাধান নিয়েই তো আজকে আমরা এসেছি। প্রতীক, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুবই প্র্যাকটিক্যাল সমস্যা এটা, মানে রোজই আমরা এটা ফেস করি থাকি। সো টাইটান্স, আজকের দিনে লোকেদের লং ডিস্টেন্সের জন্য নয়, বরং নিজের ডেস্টিনেশনে পৌঁছে পার্কিং না পাওয়ার সেই বিরক্তিতে পড়তে হয়। আর এই পার্কিং এর সমস্যা শুধু আপনার বা আমার সমস্যা নয়, আজকের ডেটে এটা একটা ন্যাশনাল ইস্যু হয়ে উঠেছে। একটা লিডিং সার্ভে অনুযায়ী একটা সাধারণ গাড়ির মালিক বছরে 120 ঘন্টা, প্রায় 5 দিন শুধু পার্কিং খোঁজার জন্য নষ্ট করে। আর ইউ সিরিয়াস? ভাবুন ওই 5 দিনে কি না কি করতে পারতেন। ভাবুন ওই সময় স্ত্রীর সাথে কাটাতে পারতেন। এছাড়া দিল্লির মতো শহরে এক দিনে 1 কোটি গাড়ি পার্ক হয়, বরং অফিসিয়াল নাম্বার পার্কিং স্পটে শুধু 94,000ই রয়েছে। মানে একটা স্পটে 106টা গাড়ি পার্কিং খুঁজছে। বাহ। দিল্লি পুলিশের কাছে প্রত্যেক দিন 250 থেকেও বেশি কমপ্লেন্টস আসে কেবল পার্কিং এর ঝামেলা ঠিক করার জন্য। টাইটান্স, এবার আপনারাই বলুন, পুলিশ ল আর অর্ডার মেনটেন করবে নাকি শর্মা বাবু ও চোপড়া বাবুর ঝামেলা সলভ করবে? যেইভাবে আমাদের দেশে অটোমোবাইল সেক্টর গ্রো করছে আর গাড়ির সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে, পার্কিং এর সমস্যা তার থেকেও তাড়াতাড়ি বাড়বে। আর এই সমস্যার সমাধান আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি। নমস্কার টাইটান্স, আমি ডেপুটি কমান্ডেন্ট ধনঞ্জয় ভারদ্বাজ, রিটায়ার্ড। আর আমি হলাম অভিমন্যু সিং। আর আমরা নিয়ে এসেছি ব্লিপ অ্যাপ। ব্লিপ বিশ্বের প্রথম কুইক পার্কিং অ্যাপ। এই অ্যাপের দ্বারা আপনি আপনার গাড়ি যে কোনো সময় যে কোনো জায়গায় পার্ক করতে পারবেন শুধুমাত্র 2 মিনিটে। টাইটান্স, এখনো পর্যন্ত এই সুবিধা আমরা শুধু মলস, হসপিটালস আর স্মার্ট সিটিতেই প্রোভাইড করছিলাম, কিন্তু আমাদের স্বপ্ন হলো যে আমরা আপনাদের সাহায্যে এই সুবিধা আমরা দেশের সমস্ত কোনায় কোনায় সবাইকে দিতে পারি। যার জন্য আপনাদের কাছে আমাদের আস্ক হলো 1.5 কোটি টাকা अगेंस्ट 2.5% অফ ইকুইটি ইন আওয়ার কোম্পানি। সো টাইটান্স, আপনারা কি আমাদের সঙ্গে এই ডিলটা সেফলি পার্ক করতে চাইবেন?
প্রবলেমটা বেশ জেনুইন, খুব ভালো সলিউশন মনে হয়। আর একটু ভালো করে বোঝান যে এই অ্যাপটা কিভাবে কাজ করে, একটু ডিটেলে বোঝান। আমি আপনাদের আমাদের অ্যাপে ডেমো দেখাবো। আপনাদের শুধু আমাদের অ্যাপে যেতে হবে, আপনাকে ক্লিক করতে হবে বুক ইনস্ট্যান্ট ভ্যালেতে। আপনাদের এই অ্যাপে গিয়ে শুধু আপনারা যে লোকেশনে যেতে চান সেটা সিলেক্ট করুন, কনফার্ম করুন, দ্যাটস ইট। আপনি নিশ্চিন্তে ওখানে যান। যতক্ষণে আপনি ওই লোকেশনে পৌঁছাবেন আমাদের অ্যাটেন্ডেন্ট অলরেডি ওখানে পৌঁছে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাটেন্ডেন্ট অলরেডি স্পেসিফাইড হয়ে গেছে। পার্কিং এর রেটও আপনি আগে দেখতে পারবেন। ওখানে পৌঁছান আর ভেরিফাই করুন ওটিপি যে সঠিক মানুষকে আপনি গালি দিচ্ছেন, ক্ষমা করবেন, সঠিক মানুষকে আপনি আপনার গাড়ি দিচ্ছেন। পার্কিং এর নামে তো গালি বেরোয়। আপনি ওখানে গিয়ে আপনার গাড়ি যখনই ও পার্ক করে দেবে, গাড়ি আপনি লোকেট করতে পারবেন। গাড়ির ছবিও আপনি অ্যাপেই পেয়ে যাবেন। যখনই আপনি ফিরতে চাইবেন ক্লিক করুন গেট মাই কার, কনফার্ম করুন, আর আপনার গাড়ি ওখানেই ডেলিভার হয়ে যাবে। আপনি সব ডিটেলস এখানেই ট্র্যাক করতে পারবেন। আপনি আমাদের ভ্যালের লাইভ লোকেশনও ট্র্যাক করতে পারবেন। আর যখন ইচ্ছা যেই মোড থেকে চান সেই মোড থেকেই পেমেন্ট করতে পারবেন। যদি আপনারা ক্যাশেও পে করতে চান ক্যাশেও হবে। ইটস ভেরি সিম্পল, ইটস অ্যাবসলিউটলি ম্যাজিক্যাল, ইটস দ্যাট কনভিনিয়েন্ট। প্লিজ বলুন এই আইডিয়াটা কোথা থেকে পেলেন? প্রতিটি ছেলের জীবনে একটা করে বাকেট লিস্ট থাকে। যখনই সে রোজগার করবে তখন এটা 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 আমি করতে চাই। তো প্রতীক, আমার একটা বাকেট লিস্ট ছিল যে আমি একটা লাক্সারি গাড়ি কিনবো। আচ্ছা, 2018 সালে আমি এতটাই সেভিংস করে নিয়েছিলাম যে আমি একটা এন্ট্রি লেভেলের লাক্সারি কার নিতে পারবো। চেন্নাই থেকে আমি গাড়ি কিনলাম আর আমার খুবই ইচ্ছা ছিল যে মাকে নিয়ে একবার ঘুরে আসি, আর সেটা মায়ের খুবই ভালো লাগবে। আর তখন আমার প্রিয় বন্ধু, যে তখন স্টিল অথরিটিতে কাজ করতো, ও বলল ভাই আমি আসছি, দু ভাই একসাথে যাবো। মায়ের কাছে একটা পুরনো ফোন ছিল। মাকে বললাম যে আমরা করোলবাগে এসেছি, এখানে একটা মার্কেট আছে গাফার মার্কেট, যেটা ইলেকট্রনিক্সের জন্য ফেমাস, চলো ওখান থেকে একটা নতুন ফোন কিনে দিই। মোটামুটি 20-25 মিনিট গাড়ি নিয়ে পার্কিং এর জায়গা খুঁজলাম, পেলাম না। কিছুক্ষণ পর নীল গেঞ্জি পরা একজন মানুষ দেখলাম যার টি শার্টে পার্কিং এর ব্যাপারে লেখা ছিল। তখন ভাবলাম যে পার্কিং এর জায়গা পেয়েছি। ও আমাকে একটা রোড সাইডের জায়গা দেখালো যে স্যার এখানে গাড়ি পার্ক করুন। তখন ও আমাদের একটা মিউনিসিপ্যাল পেপারে টিকিট দিয়ে দিল। আমরা ফোন নিয়ে 2 ঘন্টা পরে ফিরলাম, গাড়ি উধাও। দেখে তো আমার পায়ের তলা থেকে মাটি ধসে গেল যে গাড়ি নেই। আমরা ওকে বললাম যে দাদা গাড়িটা নিয়ে আসুন। ও আমাদের চাবিটা দিয়ে বললো দাদা 40 টাকা বিল হয়েছে, আপনি নিজেই দেখে নিন। আমরা বললাম নিজেই দেখে নেবো, এটার কি মানে? তখন ও বলল পড়ুন টিকিটে কি লেখা আছে। যদি আপনি কখনো গাড়ি পার্ক করেন আর ভালো মতো দেখেন যে ওখানে একটা জিনিস লেখা থাকে, পার্কিং ইজ অ্যাট ওনার্স রিস্ক। আমরা লোকাল অথরিটিকে ফোন করলাম, ওখান থেকে একজন আসলো, আর তখন আমি বুঝলাম যে গাড়ি চুরি হয়নি, গাড়ি ওখান থেকে টো হয়ে গেছিল। প্রশ্নটা এটাই যে আমি পার্কিংয়ে যদি গাড়ি রাখি তাহলে টো কেন হলো? যাই হোক, ওটার উত্তর আজও আমি পাইনি। ওখানে আমার একটু ইগো হার্ট হয়েছিল। ওখানে অন্তত 1000-এর ওপর গাড়ি পার্ক করা ছিল। আমার মনে হলো শুধু এটা আমার একার সাথে তো হয়নি। ঠিক ওখান থেকে আমাদের জার্নি শুরু হলো একটা প্যাসিভ রিসার্চের। প্রায় 1.5 বছর ধরে পার্কিং মার্কেটে আমরা প্রপার রিসার্চ করেছি। যে ডেটাটা আমরা পেয়েছি ওটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ছিল। ভারতে মোটামুটি 93% পার্কিং ইন্ডাস্ট্রি আজও আনঅর্গানাইজড আছে, যারা সো কল্ড পার্কিং ঠিকাদার, আবার অনেক জায়গায় পার্কিং মাফিয়া দ্বারা অপারেট করা হয়। তখন আমাদের মনে হলো যে এই সমস্যাটা যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বড়, আর হয়তো এটার দ্বারা আমরা মানুষের জীবনে একটা বড় পার্থক্য আনতে পারবো। যখন আমাদের কাছে সেভিংস এতটাই ছিল যে আমরা 1-1.5 বছর বাড়িতে বসে না কামিয়ে চালাতে পারবো, বিজনেসে ইনভেস্ট করব, তখন আমরা লঞ্চ করলাম পার্কমেট, যেটা পরে গিয়ে হলো ব্লিপ। এই হলো আমাদের জার্নি। আপনি এত ভালো ডিফেন্সের জব ছেড়ে দিয়ে স্টার্টআপের রিস্ক নিলেন, ফ্যামিলির লোকজন সাপোর্ট করে? হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, মা কি বললো? যখন আমি আমার মাকে প্রথমবার বললাম যে মা আমি প্ল্যান করছি যে আমি চাকরিটা ছেড়ে দিয়ে আমি পার্কিংয়ের প্রবলেম সলভ করতে চাই, মা তখন খুব ভালোভাবে বলল তুই নীলবাতি গাড়ি ছেড়ে এখন গাড়ি পার্ক করবি? তো বিজনেসের ব্যাপারটা ওনাদের উপর ছাড়ছি আর আমি আমার জায়গায় যাচ্ছি। থ্যাংক ইউ প্রতীক। নমস্কার অভিমন্যু আর ধনঞ্জয়। ফার্স্টলি থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস। আমি জানতে চাইছি এই সমস্ত শহরে গড়ে কত সময় লাগে এই ভ্যালি পেতে, আর দ্বিতীয়ত আপনারা মলস, হসপিটালস, পাবলিক প্লেসেসে পার্কিং করান, কিন্তু যখন পার্কিং ফুল হয়ে যায় ওই জায়গাগুলোতে তাহলে আপনারা দূরে কোথাও পার্ক করবেন, তো ওটা কতটা দূরে যায়, আর যখন তুমি গাড়িটি চাইবে তখন কতক্ষণ কত সময় লাগবে? যখন আপনি অ্যাপে লগ ইন করবেন ওখানে একটা নোট দেওয়া হবে যে অ্যাটলিস্ট 10 মিনিট আগে আপনি লোকেশন দিয়ে দিন যেখানে আপনি যাচ্ছেন। বেশিরভাগ দিনে একদিনে আমরা 7,500 গাড়ি পার্ক করি নানান লোকেশনে।
যে অ্যাভারেজ টাইম হয় ওটা 6 থেকে 7 মিনিট হয়। প্রত্যেক 500 মিটারের মধ্যে আমাদের একটা ভ্যালিয়ার থাকে, আমরা অ্যাকচুয়ালি ওদের ব্লিপ অ্যাটেন্ডেন্ট বলি। তো ওই ডিউরেশনের মধ্যে ও ওখানে পৌঁছে যায়। যখন আমরা সব থেকে বাজে সিচুয়েশন দেখেছি, যখন পিক আওয়ার থাকে, কোনো ফেস্টিভ্যাল থাকে বা কোনো মুভি রিলিজ হচ্ছে, তখন পিক আপে অত সময় লাগে না। ডেলিভারির সময় যখন আপনি গেট মাই কার করবেন, তখন আমাদের অ্যাপ স্মার্টলি ক্যালকুলেট করে ডিস্টেন্স, টাইম, ট্রাফিক আর যত পুরনো ট্রেন্ডস আছে পার্কিংয়ের, ও সেটা রিড করে প্রেডিক্ট করে বলে যে গাড়িটা আসতে 10, 11, 12 মিনিট লাগতে পারে। কিন্তু পার্থক্যটা এখানে, যখন আপনি গেট মাই কার করেন তখন অ্যাপ আপনাকে আগেই বলে দেয় যে গাড়ি 12 মিনিট দূরে। তখন আপনি ওই 12 মিনিট গরমে বৃষ্টিতে বাইরে তো দাঁড়িয়ে থাকবেন না। আপনি যদি মলে থাকেন তো সেই 12 মিনিট মলে এসিতে স্পেন্ড করতে পছন্দ করবেন। চার্জেস কত পড়বে এই অ্যাটেন্ডেন্টের? 20, 100 কত অ্যাটেন্ডেন্ট লাগবে? আর লজিস্টিক্যালি ওদেরকে কিভাবে সাপোর্ট করবেন সেটা নিয়ে বলুন। আমরা 49 রুপিস চার্জ করে থাকি পিক অ্যান্ড ড্রপ চার্জ প্লাস পার্কিং টিকিট চার্জেস। আমাদের সাপ্লাইয়ের জন্য যত পার্কিং লোকাল কন্ট্রাক্টর আছে তাদের সাথে টাই আপ করি। আর ভ্যালেজের ব্যাপারটা আমাদের কাছে খুবই সিম্পল, যে 49 রুপিস চার্জ করি সেটা আমাদের রেভিনিউ, যে পার্কিং টিকিটের চার্জ হয় ওটা পার্কিং কন্ট্রাক্টরের কাছেই যায়। আমরা এখন কোনো শেয়ার নিই না, কারণ এটা অ্যাডেড রেভিনিউ। কন্ট্রাক্টর আপনার সাথে কাজ করবে না যদি আপনি ওনার ভাগ থেকে ভাগ চান। তো আর একটা যে 49 রুপিস আমরা চার্জ করি, এর মধ্যে 36 টাকা মানে 36 রুপিস যেটা অ্যাটেন্ডেন্টের কাছে যায়, আর 13 টাকা আমাদের কাছে আসে। এই অ্যাটেন্ডেন্টরা কি আপনাদের রোলে আছে নাকি দেয়ার আদার পার্টি? হ্যাঁ। টুডে at this point আপনাদের কতজন অ্যাটেন্ডেন্টস আছে রোলে? আমাদের কাছে 360 অ্যাটেন্ডেন্টস আলাদা আলাদা লোকেশনে আজকের ডেটে দাঁড়িয়ে অলরেডি অনবোর্ড আছে। ইউএসএরই একটা কোম্পানি যেটা আপনাদের মতো মলে অপারেট করে, ওরা আরেকটা সলিউশন করেছে কার ওয়াশ সার্ভিস দিয়ে। এই ধরনের সার্ভিস আপনাদের যোগ করার যদি পরিকল্পনা থাকে, কারণ সেটাও একটা রেভিনিউ মডেল। সন্দেশবাবু, আপনি তো ইনভেস্টমেন্ট করার আগে মেন্টরশিপ চালু করে দিলেন। যেমনটা আপনি সাজেস্ট করলেন, আমরা অলরেডি লং টার্ম পার্সপেক্টিভ ছোট্ট একটা প্ল্যান করে রেখেছি। তার মধ্যে অলরেডি এটা আছে, এটা যে প্রথমে এবিসিডি লিখি তারপর ক্যাট ব্যাটার এরকমও লিখবো। না না, ভালো, এটা ভালো কথা। আপনার কনফিডেন্সও খুবই ভালো। প্রথমে মার্কেট সার্ভেটা নিনি যাতে ওনারা আরো বেশি ভালো কনফিডেন্স পান। অডিয়েন্স, আপনাদের ভোটিং মিটার আপনাদের কাছে আছে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। অনেক উপর নিচে হচ্ছে এটা। মিনি হার্ট অ্যাটাক আসছে। ও ভেরি গুড, থ্যাংক ইউ। 94% লোক মনে করেন এর খুবই প্রয়োজন আছে। আপনি ভ্যালুয়েশন আর নাম্বারের ব্যাপারে কিছু বলতে পারবেন? FY24 এ আমাদের ছিল রেভিনিউ 1.69 crore, লাস্ট ইয়ার আমরা করেছি 5.2 crore, আর এই বছরে আমরা অন্তত 18 কোটিতে ক্লোজ করব। কি বলছেন? আসলে নভেম্বরে আমরা একটা প্রি সিরিজ এ রাউন্ড রেস করেছিলাম প্রায় 7.5 কোটি টাকার। ক্যাকটাস পার্টনার্স, উই ফাউন্ড আ সার্কেল, উইকার্স আর মারভা ফ্যামিলি অফ বিজনেসে ইনভেস্ট করেছিলাম 4 কোটি টাকা। আমাদের একটা ব্রিজ রাউন্ড আছে, এর মধ্যে 2.5 কোটি টাকা আমাদের কাছে কমিটমেন্ট আছে অক্সানো ক্যাপিটাল থেকে। আমরা আপনাদের থেকে রেজ করতে চাই 1.5 কোটি টাকা 60 কোটি টাকার প্রি মানি ভ্যালুয়েশনে। আচ্ছা, আপনারা লাস্ট মাসের পিএনএলটা বোঝাতে পারবেন? লাস্ট মান্থ 72 লাখ মানে 72 লাখে ক্লোজ করেছি, যার মধ্যে 27.5 লাখ আমাদের মান্থলি বার্ন ছিল। এই মাসে আমরা 1 কোটি টাকার এমআরআর ক্রস করে যাব, আর যেটা আমাদের বার্ন আছে সেটা 25 লাখের আশেপাশে চলে আসবে। আর আপনাদের B2C রেভিনিউ সেটা কতটা? অর্জুন, আমরা এখন ডিরেক্টলি কাস্টমারকে এই সার্ভিস অপারেট করছি না। এখনো পর্যন্ত আমরা B2B2C অপারেট করছি, এখন আমরা B2C যেতে চাই উইথ দিস অ্যাপ। হ্যাঁ, একদম। যদি আপনি B2B2C যাচ্ছেন, আই এম অল ইন। আর যদি আপনি B2C করছেন, লজিস্টিক্যালি ইটস এ নাইটমেয়ার, অ্যাচিভ করা খুব ডিফিকাল্ট। যদি আপনারা দুটোই করছেন, আই এম আউট। ওকে। কারণ আমার এরিয়া অফ এক্সপার্টিস নয় এই পার্কিং, আর আমার ভ্যালুয়েশন এতে আসতে পারবে না। তো সেই কারণে আমি এতে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড নই, কিন্তু এদের বিজনেস মডেল এবং বিজনেস আইডিয়াতে আমি খুবই ইমপ্রেসড। আই এগ্রি। শালি, আপনি? সো আমি তো আপনার ইউজার হতে চলেছি, বাট আইড লাইক টু সেট আউট বিকজ এটা আমার নলেজ এরিয়া ঠিক নয়, বাট আইল চ্যাম্পিয়ন ইউ ফ্রম দি আউটসাইড। থ্যাংক ইউ। অর্জুন, এখনো পর্যন্ত B2C লঞ্চ হয়নি, আর B2C আমার মনে হচ্ছে যে বার্নটা একটু বেশি হবে। তো আনটিল B2C ইজ লঞ্চড বা বিজনেস মডেল ক্লিয়ার নয়, ততক্ষণ অবধি আমি ডিল করতে চাই না। এবার সন্দেশবাবু আপনার কাছে আসি। তাহলে আমি 50 লাখ ইনভেস্ট করার জন্য আই এম ওকে উইথ ইউর কারেন্ট ভ্যালুয়েশন। একদম স্যার। ভ্যালুয়েশনের উপর কোনো নেগোসিয়েশন I know, করবেন খুব না? না, এটা এই সন্দেশ কারণে বাবু, নয়, এই কারণে নয়, কারণ এনারা অলরেডি বলেছেন যে 3.5 crore ওনারা কারেন্ট ভ্যালুয়েশন উপর নিয়েছেন। ইট উড বি আনফেয়ার অন দেম টু পুট ইন আ স্পট যে Thanks a lot, আপনি sir.
Thank you. ওনাকে লোকটিকে নেগোশিয়েট ডাউন ভেরি জেনারেস এন্ড Thank ভেরি you so ট্রু much, sir. আই Very থিংক generous. দ্যাটস আ ভেরি ফেয়ার অফার আপনারা হাত মেলানোর জন্য তৈরি? তাহলে আসুন। থ্যাংক ইউ টাইটেন্স। সুপার থ্যাংক ইউ ভেরি মাচ। অল দ্য বেস্ট I think B2B2C is a better model. B2C is a No, disaster. no. 1 second. The existing massive model one. is very good. And complicated one. আপনারা কি জানেন পৃথিবীর সব থেকে ভালো ডাক্তারকে? একজন মা যে তার ছোট বাচ্চাকে একদম দেখেই বলে দিতে পারেন যে তার কি সমস্যা হচ্ছে। আরেক মা যদি তার বাচ্চার জন্য ভালো এবং সুরক্ষিত জিনিসটা না পান, তখন উনি কি করবেন? এইটাই বলতে আসছেন আহমেদাবাদ, গুজরাট থেকে ঋদ্ধি আর রিপুল শর্মা। হ্যালো টাইটেন্স, আমি ঋদ্ধি শর্মা। আর আমি হলাম ওনার পার্টনার ইন লাইফ অ্যান্ড বিজনেস রিপুল শর্মা। টাইটেন্স, আমার মাদারহুডের জার্নি শুরু হয়েছে একটা প্রবলেমের সঙ্গে। আমার ছেলে প্রায়ই অসুস্থ থাকতো, সর্দি, কাশি, পেট ব্যথা, লো ইমিউনিটি। যখনই আমি ওর ওষুধের লেভেলগুলো পড়তাম, তখন আমি শুধু দেখতাম কেমিক্যালস, প্রিজারভেটিভস, ফুল অফ আর্টিফিশিয়াল কালার্স। এর থেকে বাঁচার জন্য আমরা ফোকাস করেছিলাম হোম রেমিডিজের ওপর, আর আমরা আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে অ্যাডভাইস নেওয়া শুরু করেছিলাম। আর টাইটেন্স, কোনো পুজোতে আমাদের কাছে আগত সেই মেসেজের মতন আমরা পেতে থাকি হাজারো উপদেশ। বাবুকে জায়ফল দাও, ঘুম ভালো হবে। আয়ুর্বেদিক বাম ভাইরাল দিদি ট্রাই করো। আরে নাভিতে হিং লাগাও, গ্যাস বেরিয়ে যাবে। ঠান্ডা লাগলে রসুনের মালা পরিয়ে দাও না। মা বাবা তো আমরা হয়ে গেছি, কিন্তু আমাদের আশেপাশের লোকেরা হয়ে গেছে এক্সপার্টস। কিন্তু চ্যালেঞ্জ এখন ওটাই ছিল যে এই সমস্ত পদ্ধতি আর মার্কেটে পাওয়া আনলেবেলড হার্বাল প্রোডাক্টস আমার বাচ্চার জন্য কি সেফ? আমরা রিসার্চ করা শুরু করলাম, তখন বুঝতে পারলাম যে মার্কেটে হার্বাল টেস্টেড প্রোডাক্টস আর বাচ্চাদের জন্য কোনো ট্রাস্টেড ব্র্যান্ডই নেই। তখন একটা মার রেসপন্সিবিলিটির সঙ্গে আমি একটা বিজনেস অপরচুনিটি দেখলাম। প্রয়োজন ছিল এমন কিছু একটা বানানোর যেটা হবে দিদিমা ঠাকুমা টোটকার মতো, সোজা, সুরক্ষিত, যার উপরে প্রতিটি মা বিশ্বাস করতে পারে। আমরা শুরু করেছিলাম শন প্যাশন ইমিউনিটি ড্রপের সঙ্গে। এই 1000 বছর পুরনো আয়ুর্বেদিক ফর্মুলাকে আমরা আজকের প্রয়োজন হিসেবে চেঞ্জ করলাম। এটার প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট খুবই সাবধানে বেছে নেওয়া হয়েছে। আর এর প্রথম ট্রায়াল আমরা আমাদের বাচ্চার উপরে করেছিলাম। যখন অন্য মারা এটাকে গ্রহণ করলো আর এটার প্রভাব দেখলো, তখন মনে হলো এটা শুধু আমারই নয়, প্রতিটি মায়ের বিশ্বাস হতে পারে। আর এই বিশ্বাসের সাথে জন্ম হলো আমাদের দ্বিতীয় সন্তানের, বেবি অর্গানোর। সো টাইটেন্স, আজ বেবি অর্গানো ইন্ডিয়াস ফার্স্টেস্ট গ্রোয়িং ডেডিকেটেড কিডস আয়ুর্বেদিক ব্র্যান্ড, যা বাচ্চাদের ওয়েলনেস আর পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট বানায়। আর এটা শুধু আমরাই বলছি না, আমাদের সাথে জুড়ে থাকা 10 লাখের থেকে বেশি প্যারেন্টসরা বলছে যাদের সন্তানদের এর থেকে ভালো হয়েছে। বেবি অর্গানোর দ্বারা আমরা শুধু ভারতই নয়, বরং পুরো পৃথিবীর বাচ্চাদের কাছে আয়ুর্বেদিকের গুডনেস পৌঁছাতে চাই। আর এই লক্ষ্য অবধি পৌঁছানোর জন্য আমাদের রিকোয়ারমেন্ট হলো 2 কোটি টাকা at 2% অফ ইকুইটি। তো বলুন টাইটেন্স, এই টার্মসে কি আপনারা বেবি অর্গানোর সঙ্গে ডিল করতে চাইবেন? আপনাদের দুজনের মধ্যে কেউই মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে নন, তো আপনাদের অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড কি? আমরা ইঞ্জিনিয়ার্স। আমরা 10 বছর আইটি ইঞ্জিনিয়ারিং করার পরে 10 বছর নিজের আইটি বিজনেস রান করিয়েছি, অ্যান্ড দেন উই আর ব্লেসড উইথ দ্য কিডস। তখন আমরা বুঝতে পারলাম যে মার্কেটে বাচ্চাদের প্রোডাক্টসের অনেক দরকার রয়েছে। সো আয়ুর্বেদ ওয়াজ দ্য বেস্ট চয়েস ফর আস। তারপর ওখান থেকেই আপনাদের পার্টনারশিপের জার্নি শুরু। Yes. মানে লাইফ পার্টনারশিপের। তো আমরা একটা চিন্তা করলাম, যখন আমরা বিজনেস একসাথে করছি তখন একে অপরকে চিনে নিয়েছিলাম, অনেক প্রবলেম চলছিল। তার সাথে এখন অন্য জীবন সঙ্গী এনে ওর সঙ্গে আরো প্রবলেমস করি, তার থেকে এর প্রবলেমসই গ্রহণ করে নিই। মাদার যখন আপনি হলেন, তখন আপনার ব্রেনে, আপনার বডিতে আর আপনার এনভায়রনমেন্টে কত রকম চেঞ্জেস হলো। ডেফিনেটলি। অ্যান্ড ন্যাচারালি যখন আপনার এই আইডিয়াটা তখন ওই সময় এমার্জ করছিল, তো জাস্ট টেল আস অ্যাবাউট ইয়োর স্ট্রাগলস। এই প্রথমের দিকে কেমন স্ট্রাগলস ছিল? প্রথম চ্যালেঞ্জ আসলে অ্যাজ এ মাদার, এখন তো তুই শুধু মা হয়েছিস, এখন বাচ্চার উপর খেয়াল রাখ। তুই এখন কেন বাইরে যাচ্ছিস? তোকে কেন বাইরে যেতে হবে? মাই বেবি ওয়াজ 6 months ওল্ড যখন আমরা খুব বেশি ট্রাভেল করতাম ম্যানুফ্যাকচারের কাছে। তখন সকাল 6টার সময় আমি আর রিপুল বেরোতাম আর রাতে 9টার সময় ঢুকতাম। আর বাচ্চা সারাদিন থাকতো আমার মায়ের কাছে, আমার ওর দাদু ঠাকুমার কাছে থাকতো। তো আশেপাশে অনেক লোক ছিল বলার জন্য, এখন এটা করার কি দরকার আছে, এখন এটা তুমি কেন করছো? আই ওয়াজ ভেরি মাচ ক্লিয়ার, আমি আমার সন্তানকে একটা ওয়ার্কিং মাদার দেখাবো, একটা ওয়ার্কিং ওমেন দেখানোর আছে, যে ওয়ার্কিং ওমেন ক্যান হ্যান্ডেল হাউস অ্যাজ ওয়েল অ্যান্ড ক্যান হ্যান্ডেল হার নিউ বর্ন অ্যাজ ওয়েল।
তো এখান থেকেই এই বিশ্বাসের সঙ্গে আমি শুরু করেছিলাম যে এই জার্নিটা আমাকে চালু রাখতে হবে। ভেরি গুড। আপনার মূল লক্ষ্য কি এই বিজনেসের ব্যাপারে? অনেকগুলো ব্র্যান্ডস আছে যারা বেবি কেয়ার প্রোডাক্টস বানায়, এমন না কি আমরা একমাত্র। ভেরি ফার্স্ট থিং ইজ আওয়ার মোটিভ, ডেডিকেটেডলি বাচ্চাদের জন্য প্রোডাক্টস বানাচ্ছি। দ্য সেকেন্ড থিং ইজ যে একটা মার ইমোশনাল ভরসা আছে এটার ওপর। এখন যদি আপনারা অন্য ব্র্যান্ডস দেখেন, এমন কতগুলো ব্র্যান্ডস আছে যারা নিজের বাচ্চাদের উপর প্রথমে ট্রাই করে, তারপরে ওটাকে মার্কেটে দেয়। আপনাদের সঙ্গে কোনো ডক্টর আছেন যিনি প্রোডাক্টগুলো টেস্ট করেন? যখন আমরা এই বেবি অর্গানোর জার্নি শুরু করার ডিসাইড করলাম, তখন আমাদের সাথে পিএইচডি ফার্মাসিস্ট ডক্টরসরা জুড়ে ছিল, যারা প্রতিটি ফর্মুলা খুবই কেয়ারফুলি তৈরি করে। R&D আপনাদের এই টপ লাইনটা কি? Revenue wise, we are at 1.5 CR monthly run rate. Last year we closed around 25 CR. 1.5 crores মানে হচ্ছে 18 crores। 18 crores এর মধ্যে R&D তে কত ইনভেস্ট হয়? আমাদের যে মাসিক খরচা আছে ওটা अराउंड 5 to 6 lakhs, আর আমাদের ইন-হাউস R&D ল্যাব আছে। ওকে, টোটাল নাম্বার অফ SQ কটা আছে? 25 SKUs আছে, 25 SKUs আছে। পাইপলাইনে আর নতুন কত প্রোডাক্ট আছে? Sir, we have 4 to 5 products in our pipeline right now. সো আপনার ডিস্ট্রিবিউশন ঠিক কেমন? We are completely D2C brand now. আমরা সমস্ত মার্কেট প্লেসেই রয়েছি, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, ফার্স্টক্রাই। বেশ পপুলার। Yes. এখন তো আপনি বার্ন করছেন, তাই না? Yes, yes. তো এখন কেমন বার্ন আপনার পার মান্থ বেসিসে 1.5 crore রেভিনিউ এর উপর? So per month we have lost around 25 lakh rupees as we are growing our business. অনলাইন মার্কেটে যখন আমরা নিউ কাস্টমার অ্যাকুইজিশন করি, তখন একটু বেশি বার্ন হয়। আচ্ছা, তাহলে কত পার্সেন্টেজ অফ রেভিনিউ আপনি মার্কেটিং এ খরচ করেন? Around 50% goes into marketing and brand build. ওকে। আপনার প্যাকেজিং, ব্র্যান্ডিং, গ্রাফিক্স নিডস টু ইমপ্রুভ কোয়ান্টাম, মানে পরিবর্তন করা জায়গা আছে। সো দিস ইজ ওয়্যার আই ক্যান কন্ট্রিবিউট। আই ক্যান অফার ইউ আ ভেরি স্মল fraction as investment. I can give you my knowledge and some amount of time for branding and connections within the pharma industry. এই দুটো কাজ আমরা করতে পারি। জিমি, আপনি অফার দিন, তার আগে আমি আপনার অফারটাকে আর একটু হেল্প করতে চাইবো। লেটস টেক আ মার্কেট ডিমান্ড ফার্স্ট, এন্ড দেন ইউ ক্যান রিফাইন ইউর অফার। শিওর, হয়তো আরেকটু বড় অফার পেয়ে যান ওনারা। তো অডিয়েন্স, আপনাদের কাছে আপনাদের রিমোটস আছে, তো বলুন আপনারা কি ওনাদের প্রোডাক্টসে ইন্টারেস্ট রাখছেন কিনা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। তো রেজাল্ট এটা বলছে যে 64% লোকের মনে হয় যে ইনাদের প্রোডাক্টের মার্কেট ডিমান্ড থাকবে। জিমি, এবার আপনার কাছে আসবো, বলুন আপনার অফার কি। I can bring in my expertise. I would suggest আপনাদের যা ভ্যালুয়েশন আছে ওটাকে আপনারা রিকনসিডার করুন। My offer to you for 50 lakhs to take 2% equity. ওকে। জিমি বাবু আপনাদের খুব ভালো অফার দিয়েছেন, আর ওনার ডিজাইন এক্সপার্টিস খুব ভালো। আর আমারও এটা মনে হয় যে আপনাদের ব্র্যান্ডিংয়ে অনেক ইমপ্রুভ করতে হবে, আর তাতে কাস্টমার কানেক্ট বাড়বে। তবে এখনকার জন্য যেহেতু বার্ন রেট অনেকটাই বেশি, তো আজকে আমি আপনাদের সাথে ডিল করতে পারবো না। ওকে, থ্যাংক ইউ। আমিও আজকে আপনার সাথে ডিল করতে পারছি না। আমিও আজকে ডিল করতে পারবো না। সামওয়ান লাইক জিমি আপনার জন্য একদম ঠিক অ্যাম্বাসেডর টু টেক দিস ব্র্যান্ড ফরওয়ার্ড। আপনাদের কাছে একটাই অফার আছে জিমির তরফ থেকে। স্যার, আমরা একটু ভাবনা চিন্তা করে বলতে চাইবো। ঠিক আছে, তো আপনারা লাউঞ্জে বসে একবার ভেবে নিয়ে আমাদেরকে বলুন। থ্যাংক ইউ। বাচ্চাটাকে এখানেই ছেড়ে যাচ্ছে। স্যার, আপনি হয়তো নিজের মাইন্ডসেটটা চেঞ্জ করে দেন ওই জন্য। এখন তো আপনি হাত বাড়িয়েই দিয়েছেন, তো বাচ্চার খেয়াল আপনি রাখতেই পারেন। একদম একদম, দ্যাটস অলসো গুড ডিল ফর ইউ। আমি ইমাজিন করছি এটাকে একটা কেমিস্ট্রি শেলফে। না, কেমিস্ট্রি শেলফে এটাকে ইমাজিন করো না। ওয়েলনেস ফর ইনফ্যান্টস এন্ড বেবিজ, জেনেরিক প্রোডাক্টস, দেয়ার ইজ আ হিউজ মার্কেট। লাস্ট মান্থ আমরা যে রেস করেছিলাম সেটা আমরা 40 কোটির ভ্যালুয়েশনে রেস করেছিলাম, আর এই রাউন্ডটা জিমি স্যার অফার করছেন সেটা 25 কোটির ভ্যালুয়েশনের উপর অফার করছেন। আপনি ভ্যালুয়েশন ওনাদের শেষ ভ্যালুয়েশনের চেয়ে কম দিয়েছেন। আপনি ভ্যালুয়েশনে খালি নেট আউটফ্লোটা দেখছেন। আই এম টকিং অ্যাবাউট রিব্র্যান্ডিং দ্য হোল প্রোডাক্ট হিয়ার। চলুন চলুন করতালির মাধ্যমে ওনাদের উৎসাহটা বাড়িয়ে তুলি।
আমরা আপনার বাচ্চাটার খেয়াল রেখেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। টেল মি। আপনি যে আমাদের অফারটা দিয়েছেন ওটা একটু আমাদের ডাউন হচ্ছে, যেটা এক্সিস্টিং ইনভেস্টরের জন্য ঠিক হবে না। তাই আপনার জন্য একটা কাউন্টার অফার আছে 70 লাখ ফর 1% ইকুইটি। পিওর ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হবে নাকি আমার টাইম আর ইনভলভমেন্টের দরকার পড়বে? জিমি আপনাদের কাছে যেটা নিয়ে আসবে ওনার টিমের থেকে সেটা হলো ওনাদের ডিজাইন এক্সপার্টিস আর ব্র্যান্ডিং এর এক্সপার্টিস। তো ওটা আপনারা একটু ভেবে নিয়ে একটু লং টার্ম ভাববেন। 50 লাখ 1.5% করছি, দিস ইজ মাই ফাইনাল অফার। এটা শুধুমাত্র টাকার ব্যাপার নয়, এর মাধ্যমে একটা ব্র্যান্ডকে নতুন দিক দেখানোর ব্যাপার আছে অ্যান্ড কানেক্টিং দ্য রাইট ডটস। স্যার বর্তমান অবস্থার নিচে তো আমরা আর যেতে পারবো না এই সময়, বাট পরে ইনভেস্টার্সদের সঙ্গে ডিসকাশন করে যদি ইকুইটি স্ট্রাকচার করতে পারি তখন আমরা আপনাকে ব্যবসার অংশীদার করতে পারলে অবশ্যই খুশি হব। মোর দ্যান হ্যাপি, উইল গেট ব্যাক টু ইউ। উই আর ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ। যখন শোতে বলছেন তখন দিতে হবে। আসুন। থ্যাংক ইউ স্যার। গুড লাক। থ্যাংক ইউ সো মাচ স্যার, লুকিং ফরওয়ার্ড। I was born in Ahmedabad. I have a connection with Ahmedabad. যার জন্যে এই বেবি অর্গানো শুরু হলো, আমরা তার সাথেও তো দেখা করি। শিওর। তাহলে আমরা আমাদের সিটিওকে এখানে ডাকতে চাই, সো উই কল হিম চিফ টেস্টিং অফিসার। ও নিজেই চলে এসছে। Hi. What's your name? কায়াঙ্ক। Guy. Wow. আসল হ্যান্ডশেক তো এখানে হলো। হ্যাঁ মানে সিটি আর ইনভেস্টরের মধ্যে। আসুন। স্যার, each and every products are not tested on animals but tested on him, our own kid. সব থেকে ভালো প্রোডাক্ট কোনটা মনে হয় তোমার? গামিস। গামিস। গামিজ। স্যার, we have golden cup gummies for kids. আর again ওটাও একটা ইন্সপিরেশন ছিল যে যখনই এর ঠান্ডা লাগতো তখন কিছু তো খেতে হবে, কিন্তু অন্য যে ট্যাবলেটসগুলো আসতো ও ওইগুলো খেতে পারতো না। তখন আমরা গামিজ ইনভেন্ট করেছিল যেগুলো 99% টার্মেরিক দিয়ে তৈরি হয়েছে, and now it is his favorite gummies. থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এন্ড কংগ্রাচুলেশন। Thank you so much. থ্যাংক ইউ। Good luck. আমাদের অডিয়েন্সে বড় এন্টারপ্রেনার্স বসে আছেন, তোমরা অডিয়েন্সের কোয়েশ্চেনটা নিয়ে নি। মাই নেম ইজ ফারিদ খান। স্যার আমার কোয়েশ্চেনটা হলো এটা যে বিজনেসে ব্র্যান্ড চেঞ্জ করলে বিজনেসের মধ্যে কি চেঞ্জেস আসে, তার হাইক কতটা হয়, অ্যান্ড ওটার প্রোজ অ্যান্ড কনস কি? ব্র্যান্ডিং ইজ দ্য কোর অফ এভরিথিং। আপনার প্রোডাক্টে কতটা জোর আছে, কতটা ভালো সেটা তো ব্যবহার করার পরে বোঝা যায়। প্রথমে তো ব্র্যান্ড ক্রিয়েটস আ পারসেপশন ইন ইউর ব্রেন। ব্র্যান্ড থেকে তুমি একটা ইমোশন পাও, আর এই ইমোশনটা হচ্ছে এই ব্র্যান্ডটাকে টাচ করার, এবং এই ব্র্যান্ডিং তোমাকে ডিসাইড করায় তুমি প্রোডাক্টটা টাচ করবে কিনা। সো ব্র্যান্ডিং ইজ এভরিথিং আজকের এই দিনে, বাট ওভাররাইডার ইজ প্রোডাক্টটা ভালো হতে হবে। তুমি পুরো নজরটা তুমি ব্র্যান্ডিং এ লাগিয়ে দেবে, এদিকে প্রোডাক্টে নজর থাকবে না, তাহলে সেই ফর্মুলাটা চলবে না, দেন ইটস আ ফেক ব্র্যান্ড। অলসো ব্র্যান্ডে একটা জেনুইনিটি থাকতে হবে, একটা অনেস্টি থাকতে হবে। ব্র্যান্ড যেটা দেখাচ্ছে সেটাই ব্র্যান্ডটাকে হতে হবে। আপনি একটা ম্যাসকিউলিন ব্র্যান্ড বানাচ্ছেন কিন্তু ধরো প্রোডাক্টটা খুব ফেমিনিন, ইটস আ মিসম্যাচ। থ্যাংক ইউ। আর যদি আপনার মধ্যেও থাকে স্বপ্ন দেখার সাহস আর এক অসাধারণ বিজনেস আইডিয়া, তো আপনার জন্য অপেক্ষা করছে ভারতের নিজস্ব স্টার্টআপ মঞ্চ আইডিয়া বাজ। আইডিয়া আপনার, টাকা আমাদের।